বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষক পরিচিতি দেখো, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক, কারবারডাঙ্গা ডিগ্রি কলেজ, দামুড়হুদা, চুয়াডাঙ্গা। এখন আমরা দেখি বিষয় পরিচিতি, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় সমাজবিজ্ঞান, পত্র প্রথম, অধ্যায় প্রথম। এরপরে আমরা দেখব পাঠ শিরোনাম সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এবং সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক। শিক্ষণফল দেখো, পাঠ শেষে আমরা সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক বর্ণনা করতে পারবো। এখন আমরা আসবো সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তায়। সেখানে আমরা দেখো সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কিত আলোচনা থেকে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনেকটাই বোঝা যায়। সমাজবিজ্ঞান যেহেতু সমাজ কাঠামো তথা ব্যক্তি, গোষ্ঠী এবং বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, ভূমিকা ও কার্যাবলী সম্পর্কে পাঠ করে, সেহেতু সমাজবিজ্ঞান পাঠ করে যে কোনো কৌতূহলী পাঠক সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। এ কারণেই সমাজবিজ্ঞান অধ্যয়নে ইউরোপ, আমেরিকার পুঁজিবাদী শিল্প ও সমাজ ব্যবস্থা সম্পর্কে যেমন জ্ঞান অর্জিত হয়, তেমনি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সমাজ ব্যবস্থা সম্পর্কেও জ্ঞান লাভ করা যায়। দেখো, নিচে আমরা সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা তুলে ধরছি। ১ নম্বর দেখো, সমাজ সম্পর্কে জানতে। সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না। প্রখ্যাত আমেরিকান সমাজবিজ্ঞানী F.A.S. গিডিংস বলেন, মানুষ পরস্পরের সাথে যৌথভাবে মিলেমিশে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যদি ঐক্যবদ্ধ হয় বা কোনো সংগঠন গড়ে তোলে, তবে তাকে সমাজ বলে। এই সমাজ সম্পর্কে বিস্তারিত জানতে হলে সমাজ বিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। এখন দেখো, সম্প্রদায় সম্পর্কে জানতে। সম্প্রদায় হচ্ছে রীতিনীতি, আচার ব্যবহার, ধর্ম, ভাষা, অন্যান্য সামাজিক বন্ধনের আবদ্ধ একই এলাকায় বসবাসকারী জনসমষ্টি, যেমন মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বাঙালি সম্প্রদায় ইত্যাদি। যদিও বাংলাদেশের সম্প্রদায়ের সাথে ধর্মীয় বোধ যুক্ত, তবে তা সমাজবিজ্ঞান সম্মত নয়। সমাজবিজ্ঞানের সামাজিক ব্যাখ্যায় সম্প্রদায়ের উপর গুরুত্ব আরোপ করে থাকেন। সমাজবিজ্ঞান পাঠের ফলে সম্প্রদায় সম্পর্কে গভীরভাবে জানা যায়। সংঘ সম্পর্কে জানতে। সুনির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে যখন কিছু সংখ্যক মানুষ সমষ্টিবদ্ধ হয়, তখন তাকে সংঘ বা সমিতি বলে। যেমন ফুটবল টিম, ক্রিকেট দল, রাজনৈতিক দল, শিক্ষক সমিতি ইত্যাদি। সামাজিক মানুষ সমাজে বা সমিতির মাধ্যমে নানা উদ্দেশ্য সাধন করে। যেমন ফুটবল খেলোয়াড়গণ ক্লাবে ফলপ্রসূ হয়ে তাদের খেলাধুলার উদ্দেশ্য সাধন করে। এই সংঘ বা সমিতির বিস্তারিত আলোচনা একমাত্র সমাজবিজ্ঞানে হয়ে থাকে। এবার দেখো, সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে। প্রতিষ্ঠান হলো ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ বা ধরন। সমাজে প্রচলিত রীতিনীতি যখন পালন করা অলঙ্ঘনীয় বা প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তাকে প্রতিষ্ঠান বলে। বস্তুত সমাজের বৈচিত্র্য, জটিলতা সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশ পায়। আমেরিকান সমাজবিজ্ঞানী গিডিংস বলেন, মানব সমাজে যা কিছু মহৎ কল্যাণকর, সে সবই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে এক যুগ হতে অন্য যুগে বর্তায়। এজন্য সামাজিক প্রতিষ্ঠান সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক প্রত্যয় হিসাবে গঠনমূলক, ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ইত্যাদি প্রতিষ্ঠান সম্পর্কে স্বচ্ছ ধারণার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। এখন আমরা দেখি সমাজ কাঠামো সম্পর্কে জানতে। সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার প্রয়োজনে গড়ে উঠেছে অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠানকে একত্রে সমাজ কাঠামো বলে। আমরা আবার দেখি, এটা বলছে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার প্রয়োজনে গড়ে উঠেছে অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের দ্বারা গড়ে উঠেছে সুষ্ঠু মানব প্রক্রিয়া,
যাকে বলা হয় সমাজ। সমাজের উপর প্রতিষ্ঠানের একত্রে সমাজের এসব প্রতিষ্ঠানকে একত্রে সমাজ কাঠামো বলে। এ বিষয়ে পরিপূর্ণ ধারণা পেতে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। এখন থেকে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে ধারণা পেতে বা জানতে সমাজে বসবাসরত মানুষের মধ্যে যে উঁচু নিচু ভেদাভেদ তার সামাজিক স্তরবিন্যাস। ব্রিটিশ সমাজবিজ্ঞানী টি.বি. বটমোর তার সোশিওলজি গ্রন্থে বলেন, কোন সমাজে শ্রেণীহীন বা স্তরবিন্যাস ব্যতীত নেই। এ প্রসঙ্গে স্কটিশ সমাজবিজ্ঞানী জন মিলার বলেন, শ্রেণী পদমর্যাদা সামাজিক উঁচু নিচু ভেদাভেদ সার্বজনীন। আবার এটা বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্নভাবে ক্রিয়াশীল। এ সম্পর্কে বিশদভাবে জানার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত জরুরি। এরপরে দেখো সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে সমাজকে সুসংঘবদ্ধ সুশৃঙ্খলভাবে টিকিয়ে রাখতে কতকগুলো রীতিনীতি এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে সমাজস্থ মানুষের কার্যকলাপকে পরিচালনা করতে হয়। যখন ব্যক্তি বা সমষ্টির আচরণের উপর সমাজের এরূপ চাপ আরোপিত হয় তখন তাকে সামাজিক নিয়ন্ত্রণ বলে। এই সম্পর্কে জানার জন্য সমাজ গবেষক ও শিক্ষার্থী সহ সকলকে সমাজবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। এখন আমরা দেখছি সামাজিক সমস্যা সম্পর্কে জানতে বিজ্ঞানের উন্নতি আর উৎকর্ষতার সাথে সাথে মানব সমাজের জটিলতা বৃদ্ধির ফলে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যার স্বরূপ ও সমাধানের পথ খুঁজে বের করা একান্ত প্রয়োজন। সমাজবিজ্ঞানীরা এসব সমস্যার কারণ ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকেন, যা সমস্যাগুলো সমাধানের পথ উন্মোচন করে দেয়। এরপরে দেখো সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি জানতে মানব সমাজ পরিবর্তনশীল। যুগ যুগ ধরে পৃথিবীর সমাজ ব্যবস্থা রীতিনীতি চিন্তাধারা পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক জীবনধারা পরিবর্তনের সাথে সাথে সামাজিক আচরণবিধি রীতিনীতি ও চিন্তাধারার পরিবর্তন হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অর্জন আবশ্যক। তারপরে আমরা দেখছি সামাজিক ইতিহাস সম্পর্কে জানতে সামাজিক ইতিহাস হল একটি জাতি বা সম্প্রদায়ের অতীতের নির্দিষ্ট সময়ে সমাজ ব্যবস্থার পূর্ণ বিবরণ। ভবিষ্যতে সমাজকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে হলে অতীতের মানব গোষ্ঠীর অভিজ্ঞতা, আইন কানুন, রীতিনীতি জানা দরকার। এই ক্ষেত্রে সামাজিক ইতিহাসের জ্ঞান প্রয়োজন। এখন দেখব উন্নয়ন পরিকল্পনার বাস্তব রূপ দিতে বর্তমানে যেসব উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সাথে যদি সামাজিক জ্ঞান না থাকে তবে তার বাস্তব রূপ দেওয়া সম্ভব হবে না। কারণ নতুন পরিকল্পনার সাথে সাথে সমাজ ব্যবস্থায় যে নতুন মূল্যবোধের সৃষ্টি হবে তার সাথে পুরনো মূল্যবোধের বিরোধ বাধার সম্ভাবনা থাকবে। এই সমস্যা দূর করার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত প্রয়োজন। এরপরে দেখো সামাজিক নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করতে সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুনির্দিষ্ট নিয়মনীতি শৃঙ্খলা আবশ্যক। সুনির্দিষ্ট নিয়মনীতি বা না থাকলে সামাজিক বিশৃঙ্খল দেখা দিতে পারে। এই বিশৃঙ্খল রোধ করার জন্য সামাজিক নীতি নির্ধারণের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। কার্যত সমাজের মৌলনীতি নির্ধারিত হওয়ার পর তা বাস্তবায়নের উপযুক্ত পদ্ধতির সন্ধান সমাজবিজ্ঞানের ধারণার মধ্যেই খুঁজে পাওয়া যায়। এরপর দেখো পারস্পরিক সম্পর্কের উন্নয়নে মানুষের পারস্পরিক সম্পর্কেও অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক ও দ্বন্দ্বমূলক, কিন্তু একটি সুন্দর ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়ার জন্য সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্ক সহযোগিতামূলক হওয়া প্রয়োজন। সমাজবিজ্ঞানের জ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পথ নির্দেশ করে। এখন আমরা পাঠের প্রয়োজনীয়তা দেখলাম। এবার যাব আমাদের পরবর্তী টপিকে, যেটা ছিল যে সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক। তো এই সম্পর্ক আমাদের কয়টা দিক দিয়ে হতে পারে আর তার মধ্যে পার্থক্য বা কয়টা থাকতে পারে সেগুলোই নিয়ে আমাদের মূলত আলোচনা। তো আমরা এই টপিকে দেখো এখন যাচ্ছি
যে সমাজবিজ্ঞান আর নৃবিজ্ঞানের মধ্যে কি সম্পর্ক। নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশেষভাবে ঘনিষ্ঠ। অনেকে দুটি বিজ্ঞানকে যমজ বোন হিসাবে অভিহিত করেন। ব্রিটিশ সমাজবিজ্ঞানের টিবি বটমরের মতে এ দুটি বিজ্ঞানের পারস্পরিক সম্পর্কের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে শুরুর দিকে একই সম্পর্ক ছিল অতিমাত্রায় ঘনিষ্ঠ। কালক্রমে নৃবিজ্ঞানে ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি প্রচলিত হওয়ার পর থেকে এদের মধ্যে পার্থক্য সূচিত হতে শুরু করে। তিনি আরো বলেন, ভারতীয় সমাজ গবেষণায় সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞানের গবেষণার ধারায় কোনো পার্থক্য নেই। এখন আমরা এদের মধ্যে যে নির্ভরশীলতা বা সম্পর্ক পারস্পরিক সেটা দেখি। সেখানে আমরা প্রথমে ব্যুৎপত্তিগতভাবে যে সম্পর্ক সেটা দেখব। ব্যুৎপত্তিগতভাবে নৃবিজ্ঞানের অর্থ হলো মানুষ ও সংস্কৃতি সম্পর্কিত পাঠ। মানুষের বিজ্ঞান ভিত্তিক পাঠ নৃবিজ্ঞানের উদ্দেশ্য। এ সম্পর্কে আমেরিকান সমাজবিজ্ঞানী আর.টি. শেপার বলেন, নৃবিজ্ঞানীরা অতীত, সংস্কৃতি ও প্রাক শিল্প সমাজ সম্পর্কিত অধ্যয়ন করে থাকেন, পাশাপাশি মানুষের উৎপত্তি নিয়েও অধ্যয়ন করে থাকে। মানুষের উৎপত্তি তার দৈহিক, সামাজিক তথা মানব আচরণের ক্রমবিকাশ সম্পর্কিত গবেষণা নৃবিজ্ঞানের আলোচনার বিষয়। নৃবিজ্ঞান দুইটি অংশে বিভক্ত, যথা দৈহিক নৃবিজ্ঞান এবং সাংস্কৃতিক বা সামাজিক নৃবিজ্ঞান। এর মধ্যে সামাজিক নৃবিজ্ঞানের আওতাভুক্ত বিষয়সমূহ হল আদিম সমাজ ব্যবস্থা, পারিবারিক গঠন বিন্যাস, পারিবারিক প্রথা, সামাজিক আচার অনুষ্ঠান প্রতিষ্ঠান ইত্যাদি। এবার আমরা দেখছি নির্ভরশীলতার দিকে। সমাজবিজ্ঞান মানুষ সমাজের অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপন ও তুলনামূলক আলোচনা করে থাকে। এই উদ্দেশ্যে সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানের আলোচ্য বিষয় থেকে তথ্যাদি সংগ্রহ করে। উদাহরণস্বরূপ, মানুষের সভ্যতা, সংস্কৃতি ও আদিম অবস্থা থেকে যেভাবে আধুনিক পর্যায়ে উন্নীত হয়েছে তার একটি ধারাবাহিকতা আছে। এর প্রেক্ষাপটে সভ্যতা সংস্কৃতির উত্তরণ বা সামাজিক বিবর্তনের আলোচনা এর পরিপ্রেক্ষিতে সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানের উপর অনেকাংশ নির্ভরশীল। অন্যদিকে নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের উপর অনেকখানি নির্ভরশীল। সমাজবিজ্ঞানের বিভিন্ন সিদ্ধান্ত নৃবিজ্ঞানের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, যেমন লুইস হেনরি মর্গান ও তার অনুসারীরা আধুনিক সমাজের ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কিত সমাজতাত্ত্বিক ধারণা থেকে আদিম সাম্যবাদী ব্যবস্থার অস্তিত্ব সম্পর্কে স্থির সিদ্ধান্তে উপনীত হন। তবে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের বিভিন্ন সাদৃশ্য ও পারস্পরিক নির্ভরশীলতা থাকা সত্ত্বেও অস্তিত্বের দিক থেকে উভয়ে আলাদা। তো নিচে আমরা দেখো সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যেকার কতিপয় পার্থক্য আমরা উল্লেখ করছি। প্রথম হচ্ছে প্রতিপাদ্যের বিষয়ের দিক থেকে। ক্রয়েবার বলেন, সমাজবিজ্ঞানের মুখ্য বিষয় হল সমাজ, অপরপক্ষে নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হল মানুষ এবং তার সৃষ্ট সংস্কৃতি। তারপরে বিষয়বস্তুর দিক দিয়ে দেখি। বিষয়বস্তুর পার্থক্যের পরিপ্রেক্ষিতে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের পার্থক্য পরিলক্ষিত হয়। দেখা যায় সমাজবিজ্ঞানীরা নির্দিষ্ট বা বিশেষ সামাজিক প্রতিষ্ঠান বা সমাজকেন্দ্রিক আলোচনায় আগ্রহী, যেমন সমাজবিজ্ঞানীরা অপরাধ প্রবণতা, মাদকাসক্তি, যৌতুক, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি সমস্যা নিয়ে কাজ করে। অপরদিকে নৃবিজ্ঞানীরা সাধারণত সমাজকে সামগ্রিকভাবে পর্যবেক্ষণ ও বিচার বিশ্লেষণ করে থাকেন, যেমন নৃবিজ্ঞানীরা সমগ্র সম্প্রদায় বা দেশের প্রেক্ষাপটে সংস্কৃত সভ্যতা নিয়ে আলোচনা করেন। এরপর দেখি গবেষণার দিক দিয়ে। গবেষণা পদ্ধতির দিক থেকে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে পার্থক্য বিদ্যমান। সমাজবিজ্ঞানের প্রত্যক্ষ পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করলেও নৃবিজ্ঞানে এর অধিকতর প্রয়োগ লক্ষ্য করা যায়। নৃবিজ্ঞানীরা সমাজবিজ্ঞানীদের বিভিন্ন সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হন। নৃবিজ্ঞানের সমাজস্থ মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পেতে সমাজবিজ্ঞানের আলোচনা অনুশীলনকে অনুসরণ করা আবশ্যক। এ প্রসঙ্গে ব্রিটিশ নৃবিজ্ঞান অধ্যাপক জন বিটি তার আদার্স কালচার গ্রন্থে বলেন, সামাজিক নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের পার্থক্য নিরূপণ করতে গেলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে নৃবিজ্ঞানে গবেষণা করছেন এমন এক ক্ষুদ্র সম্প্রদায় নিয়ে যেখানে অখ্যাত এবং প্রযুক্তিগতভাবে অনুন্নত। পক্ষান্তরে সমাজবিজ্ঞানীগণ পাশ্চাত্যের জটিল সামাজিক সংগঠনের উপর গবেষণা করছেন। তারপরে আমরা দেখছি গবেষণার পরিধির দিক দিয়ে। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের গবেষণা ও পরিধির ক্ষেত্রেও
পার্থক্য দেখা যায়। নৃবিজ্ঞানের গবেষণা ক্ষুদ্র পরিসরে স্বয়ংসম্পূর্ণ সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে। অন্যদিকে সমাজবিজ্ঞানের গবেষণা হয় ব্যাপক বিস্তৃত, যার মাধ্যমে বৃহৎ সমাজ ব্যবস্থার বস্তুনিষ্ঠ আলোচনা সম্ভব হয়। বিষয়বস্তুর আলোকে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়ে পরিধিগত পার্থক্য লক্ষ্য করা যায়। সমাজ সাধারণত সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণের প্রবণতা নৃবিজ্ঞানের মধ্যে পরিলক্ষিত হয়। সামাজিক নৃবিজ্ঞান সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আলোচনা করে। অন্যদিকে আধুনিক সমাজবিজ্ঞানীদের আগ্রহ ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। আধুনিক সমাজবিজ্ঞানীরা নির্দিষ্ট সামাজিক প্রতিষ্ঠান বা সমাজকেন্দ্রিক আলোচনার ব্যাপারে অধিকতর আগ্রহী। এখন দেখব আমরা বিচার বিশ্লেষণের দিক দিয়ে নৃবিজ্ঞানীরা মানুষ ও সমাজ সম্পর্কে বিচার বিশ্লেষণ করতে গিয়ে জৈবিক, প্রত্নতাত্ত্বিক ও ভাষা তত্ত্ব সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। পক্ষান্তরে সমাজবিজ্ঞানীরা নমুনা, প্রশ্নমালা ও আদমশুমারির উপর ভিত্তি করে সমাজকে বিশ্লেষণ করেন। সাংস্কৃতিক নৃবিজ্ঞানী যখন আধুনিক সমাজ গবেষণার কাজে মনোনিবেশ করেন তখন তাকে অবশ্যই সমাজবিজ্ঞানের অভিজ্ঞতা ও গবেষণা কর্মকাজে লাগাতে হয়। সমাজবিজ্ঞানীরা নৃবিজ্ঞানের গবেষণা কর্ম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের বাস্তব জীবন প্রণালী সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকেন। তাহলে আমরা নৃবিজ্ঞানের সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক দেখলাম। এখন আমরা চলে যাব আগামী দিনের পাঠে। বাড়ির কাজ দেখো, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এটা খুব সুন্দর করে আগামী দিন পড়ে আসবে। আগামী দিনে পাঠ হবে সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও ইতিহাসের সম্পর্ক। বই নির্দেশনা দেখো, ডক্টর সেলিনা আহমদ, সমাজবিজ্ঞান, প্রথম পত্র, ঢাকা, অক্ষরপত্র প্রকাশনী, 2020। তাহলে আজকের মতো আমরা এখানে পাঠ শেষ করলাম। সকলকে অশেষ ধন্যবাদ।